ধারণ করা হয়েছে গত সপ্তাহে ঢাকার রায়েরবাগের কালো জাদুকরের ঘরে। বিষয়টা আসলে একটু মিস্ট্রিয়াস, একটু প্রশ্নবোধক ব্যাপার থেকে যায় বোধহয় এখানে। ব্যাপারটি পরিষ্কার করবে সুমন এবং রেহান অন দ্য স্পট থেকে। একটু পরেই তাদের কাছে আমরা শুনবো যে ঢাকার রায়েরবাগের কালো জাদুকরের ঘর বলতে আসলে কি বোঝানো হয়েছে। আজকের 61তম পর্বে যোগ দিচ্ছে মঞ্জু, রাফি, শাহিন, জয় এবং তুষার, মোট 5 জন। সবাইকে আমরা মোস্ট ওয়েলকাম করছি এবং অনুষ্ঠানের শুরুতেই আমরা সুমন ও রেহানের কাছ থেকে এই জায়গাটিতে যাওয়ার কিছুটা সাউন্ড বাইট শুনবো বরাবরের মতোই, এবং পুরো অনুষ্ঠানটির মিউজিক নিয়ে কাজ করেছে লোবান। আমরা শুরু করছি ডরের 61তম পর্ব। ডর মানে ভয়। কারওয়ান বাজার থেকে অনেক জ্যাম ঠেলে বাসে করে অবশেষে আমরা পৌঁছাই আজকের কাঙ্ক্ষিত গন্তব্য ঢাকার রায়েরবাগ। দোস্ত, এই হচ্ছে কি আমাদের আজকের স্পট। যদিও টাইম অনেকক্ষণ লেগেছে, বাট খুব একটা দূরত্ব আমরা ক্রস করতে পারিনি। ইউজুয়ালি 15-20 মিনিট লাগার কথা, বা আধা ঘন্টা বড় জোর, বাট ঢাকা শহরে লেগেছে মনে হচ্ছে যে আমরা সেই সুদূর কুমিল্লা থেকে ঘুরে আসতে পারতাম। একটা চানাচুরের প্যাকেটও বাকি আছে, সবগুলা খালি না দোষ। আমার ক্যান্ডিও তো অনেক খালি হয়ে গেছে। হবেই দোষ, এটা টাইম যা আছে হচ্ছে আমাদের গেস্টদের জন্য রাখা হয়েছে, এগুলা তাদের সম্পদ। তবে আপাতত দোস্ত কোন দিকে যাব? দোষ, এবার আমরা ডান দিক থেকে, আমরা যে জায়গাটা নামছি এই জায়গাটাকে লোকাল বাসের ড্রাইভাররা এটাকে বলে জোরখাম্বা। জোরখাম্বায় অনেকেই নামে। আর একটু সামনেই রায়েরবাগের যে বাজারটা আছে সেটা একটু ক্লিয়ার করে নেই, সবার ধারণা হতে পারে সুমন আর রেহানের এত অবস্থা খারাপ হয়েছে যে লোকাল বাসে চড়ে। আসলে অবস্থা খারাপের কিছু না, এটা মানে লোকাল বাসে চড়তে হয় শহরের লাইফের ক্ষেত্রে, কিন্তু কোনো একটা কারণে আজকে আমরা গাড়িটা মিস করেছি, অফিসের গাড়িটা। তো যাই হোক, অবশেষে আমরা পৌঁছে গেছি স্পটে, এবং খুব বেশি দূরে নেই। আমরা যেই বাড়িটাতে যাব এই বাড়িটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যারা যাতায়াত করেন, বিশেষ করে ঢাকা থেকে বের হওয়ার যে শনিরাখড়া রায়ের বাজারের দিক দিয়ে পার হলে ঠিক কাঁচপুর এরিয়াটা শুরু হওয়ার ঠিক আগে আগে বলা যায়। রাইট। সো এখানে অনেকটা আপনি হাইওয়ে থেকেও জায়গাগুলো দেখা যায়, একটু হেঁটে ভেতরের দিকে যেতে হয়, এবং অনেক ফাঁকা ফাঁকা বাড়িগুলো, দালান কোঠা উঠছে, এখন ওইভাবে গড়ে ওঠেনি। তো সেরকম মনে হয় আরেকটা কথা আমাদের বলে রাখা উচিত শ্রোতা বন্ধুদেরকে, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি এবারের স্পট এটা ছিল না, বাট আমরা এখানে আসতে বাধ্য হয়েছি একটু কুইক, বিকজ যেই বাড়িটাতে আমরা যাচ্ছি সেটা একটা টিন শেডেড বাড়ি, এবং এটা এলাকাবাসীর অনুরোধে যে কোনো সময় ভেঙে ফেলা হবে। রাইট। সো সেই জন্য আমরা মোমেন্টটা মিস করতে চাইনি। সো আমরা ঝটপট সিদ্ধান্ত নিয়ে আগের যেই স্পটটা ছিল সেটাকে পরিবর্তন করে এখানে চলে এসেছি। এবং এই বাড়িটার মধ্যে আসলে বাড়িটাকে নিয়ে খুব একটা কাহিনী নাই, কিন্তু বাড়ির মানুষকে নিয়ে এবং তাদের অ্যাক্টিভিটি নিয়ে বেশ কিছু ঘটনা প্রচলিত আছে। তো সেই ঘটনাগুলো আমরা ধীরে ধীরে ডিসক্লোজ করব আপনাদের কাছে। সো আপাতত আমরা একটু পৌঁছে যাই, তারপর অতিথির সাথে আড্ডা শুরু করি, দেন আমরা পুরো ডিটেলস আপনাদেরকে বলছি। রাইট। আর আমাদের যে অতিথিরা যারা বাইরে থেকে শুনছেন আমাদেরকে, তাদের জন্য একটা ছোট্ট একটা মিস্ট্রি রেখে দিই। ইন দিস ব্ল্যাক নাইট উই আর মুভিং টুয়ার্ডস ব্ল্যাক ম্যাজিক। তো যাই হোক, আমি আর তুই খুব কষ্টে পৌঁছালো, বাকিরা মনে আরামে পৌঁছেছে। ওনাদের জন্য তো আমরা বাসে আসলাম, যাতে ওনারা আরামে গাড়িতে আসতে পারে। যাই হোক, আপনাদের জন্য আরো একটা সুখবর আছে, প্রত্যেকের জন্যই ম্যাঙ্গো ক্যান্ডি আছে, যেটা আপনারা পেয়ে যাবেন। তবে আপাতত যেটা হচ্ছে, আমরা আর দেরি করতে চাই না, এমনিতেই মনে দেরি হয়ে গেছে। জাস্ট এতটুকু বলে রাখি, আপনাদের অনেকের মুখেই আমি একটা হেজিটেশন, একটা ভয় দেখতে পাচ্ছি, বাট এই জায়গাটা এখন ওইভাবে অ্যাক্টিভ নয়। সো আপনাদের ভয়ের কিছু নেই, আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। আপনারা যে জিনিসগুলো দেখেছেন, অনেক কিছু ব্ল্যাক ম্যাজিক করার কিছু যে প্রয়োজনীয় উপকরণ লাগে, সেগুলো কিন্তু আছে আমাদের আশেপাশে। এবং আপনারা দেখেছেন, একটা জিনিস আমাদের কিন্তু বলে দিছে, এইখানের যে মহিলাটা এখন পর্যন্ত থাকে, উনি একটা জিনিসই শুধু বলেছে যে আপনারা বসেন, এখানে থাকেন, সমস্যা নেই। উনি আমাদেরকে পানি টানি দিয়ে গেছেন খাওয়ার জন্য, কিন্তু কোনো কিছু যাতে আমরা টাচ না করি, এই ইয়াটা দিয়ে গেছে। কারণ কোনটার ভেতরে কিভাবে কি দেয়া আছে উই নেভার নো। তো যাই হোক, আমরা এবার আপনাদের ঘটনা দিয়ে শুরু করি। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন মঞ্জু ভাই, আমরা একটু তার কাছে চলে যেতে চাই। মঞ্জু ভাই, একটু আপনার পরিচয়টা জানি প্রথমে, কোথায় থাকেন, কি করেন? আমি আবুল হাসান মঞ্জু, আমার গ্রামের বাড়ি নোয়াখালী, সোনাপুর, থাকি ঢাকায় বিজয়নগর। আচ্ছা, তো মঞ্জু ভাই, ডট টিমের কাছে আমরা শুনেছিলাম যে একটা ঘটনা আপনি শেয়ার করতে চান সবার সাথে। তো এই ঘটনাটা কোথায় ঘটেছে এবং কবে ঘটেছে? এই ঘটনাটা ঘটছে আজ থেকে 14-15 বছর আগে। কারণ আমি
আমাদের বাড়িতে এবং প্লাস আমাদের ঘরেই। সেই নোয়াখালীতে হ্যাঁ, নোয়াখালীতে আমাদের Okay. দেশের বাড়িতে ঘটনাটা ঘটে। ফার্স্ট আমার মামাতো বোন দেখে। ওই দিন সমত আমার আম্মু বাইরে ছিল, আমার মামাদের বাড়িতে গেছে। হুম হুম। তো আমি পাশের রুমে ঘুমাইছি। এই ঘটনাটা ঘটে আমাদের সামনের রুমে। আচ্ছা আমার বড় আপু, মেজো আপু প্লাস আমার মেজো মামার মেয়ে, তিনজন একসাথে ঘুমাইছি। ওই দিন রাত্রেই 1টা কিংবা 1:30টার দিকে আমার মামাতো বোনটা দেখে যে আমাদের জানালার এক পাশ আটকানো, এক পাশ খোলা, আর যে পাশটায় খোলা সেই পাশটার মানে সামনে চাঁদের আলো ছিল ওই দিন রাত্রে। সামনেই কালো, অনেক মোটা, অনেক লম্বা কে যেন দাঁড়ায় আছে, প্লাস এক হাত দিয়ে করাটা লাগতেছে। তো ও অনেক ভয় পেয়ে গেছে। আর তো সে কি মানে রুমের ভেতরেই তাকিয়েছিল? হ্যাঁ, মানে রুমের ভিতরেই এবং ওদের মানে তাকিয়েছিল আর কি। আচ্ছা ও বলছিল যে কে বলছে, আর আড়াল হয়ে গেছে। আমার মামাতো বোন আর ঘুমায় নাই ওই দিন। ওই ঘটনাটা ও কাউকেই বলে নাই। ওই দিন সময় তো আমার আম্মু ছিল, খেয়াল আসতেছে না ওইটা। তো আমার সামনের রুমে আমার বড় বোন আর মেজো বোন শুয়েছে। এবার দেখছে আমার মেজো বোন, মানে সেম প্রথম দিন যেভাবে করছে ওইভাবে, ঠিক ওই জানালা দিয়ে ওই কেউ- জানালা কিছু না, একটা জিনিস- আমাদের সরি আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, আমাদের দুইটা জানালাই করতো। আচ্ছা তো সামনে একবারে আমরা যে দরজা দিয়ে ঘরে প্রবেশ করি ওই জানালাটা খুব কম করতো। আর আমাদের ঘরের পিছন দিয়ে ওইখান দিয়ে এমন একটা ঘটনা আছে যে আমাদের ওই সাইড দিয়ে অর্ধেক গোড়া অর্ধেক মানুষ যেত। আচ্ছা এটা আমাদের নানির আমলেই। এখান দিয়ে একটু বলতেছি আর কি। একদিন আমার নানুর পেটে ব্যথা উঠছিল। তো আমার বড় মামা আর মেজো মামা গেছে গরম পানি করতে নানুর জন্য। ঘন্টি ছিল তো ওদের পায়ে। তো 2-3 কিলো আগ থেকে মানে আওয়াজটা শোনা যেত, এত বিকট শব্দ। তো ওইটা আসতেছিল, আপনার আলো দেখলে এদেরকে মানে ক্ষতি করে। আচ্ছা মানে আমার বড় মামা আর মেজো মামা গরম পানি করতে গেছে। পরে আমার নানি শুনতেছে যে আসতেছে। পরে আমার মামাকে ডাক দিয়ে বলে, আমার বড় মামার নাম ছিল মালিক, বলতেছে আর কি যে মালিক কমা শুনতেছি হাতে আসতেছে, মানে আমাদের গ্রাম্য ভাষা আর কি, যে হাতে আসতেছে। পরে ওনারা কুপিটা জ্বালাইছিল, ওই কুপিটা নিয়ে বসেছিল। তো আমাদের ঘরের পিছনে একটা ঘর আছে, মানে কুয়া, ওটার মধ্যে নেমে যেত বিকট মানে শব্দে। সাউন্ডটা এসে হ্যাঁ, ওখানে এসে হ্যাঁ, পড়তো। দেশ গ্রামে আমরা যেরকম পুকুরে ঝাঁপ দিই, তার সেও জোরে, যে মানে যে অবস্থা হয় ওরকম জোরে ওইখানে নেমে যেত। তো এখন তো ওই ওই দিনগুলো ভালো। দিকের যেই জানালাটা ছিল ওই জানালাটা ওই জানালা ওই থেকে। জিনিসটা একটু বেশি দেখা যেত। And আমার মেজো আপু ছিল একটু বিতু টাইপের। তো ও মানে দেখে ওরা চিৎকার মেরে উঠছে যে এই কে, মানে ইয়ে করে ভয় পাইয়া গেছে, সে চলে গেছে। ওই দিন আবারও আসছে, প্রায় 3টার দিকে আবারও আসছে, আবারও সেম এই অবস্থা। মানে আকৃতিটা কেমন ছিল? এটা কি আকৃতিটা ছিল অনেক কালো, অনেক মোটা এবং লম্বা অনেক, মানে তার ইয়েটা, সে যে একটু বেঁকা হয়ে দাঁড়ায় আছে জিনিসটা এটা বোঝা বোঝা যেত কেউ একটু নিচের কারণ দিকে ওই সময় ঝুঁকে- চাঁদের আলো যতবারে ঘটনাটা করছে প্রত্যেকবারে চাঁদের আলো ছিল। ও যে একটু বেঁকা হয়ে দাঁড়াইয়া ইয়ে করতো এটা বোঝা যেত। আচ্ছা যখন চিলে এসে তখন আমরা ঘর থেকে সবাই বাইর হয়ে অনেক খোঁজাখুঁজি করছি, কিছুই দেখি না, আচ্ছা কিচ্ছু নাই। তো দেন আমরা ঘুমাই গেছি সবাই, আবার দরজা টরজা বন্ধ করে ঘুমাই গেছি। তারপরে মানে অনেক পরীক্ষা করছি যে কিভাবে খুলে, বা হয় কি কোনো চোর বা ডাকাত মানে আসছে কিনা, ঘটনা ওরকম হচ্ছে সন্দেহ করতাম যে আপনারা জানালা বন্ধ করেই ঘুমাতেন, কিন্তু তারপরে ওটা খুলে ফেলতো। হ্যাঁ। আচ্ছা তো অনেকভাবে অনেক রকম অনেক কিছু অসম্ভব খোলাটা, খোলা যাচ্ছে। খোলা যাচ্ছে না, কোনোভাবে খোলা সম্ভব না বাইরে থেকে। যাক, এরপর থেকে ওটার করাটার ভিতরে একটা দাঁত মাজার ব্রাশ দিয়ে জিনিসটা যেন আরো শক্ত হয় আর খুলতে না পারে, ওর একটা ব্রাশ দিয়ে সেম আবার আগের কাহিনী, সেই খুলে ফেলতো। সে খুলে ফেলতো। অবাক, ব্রাশের জায়গায়। তো তখন আমার আম্মু কাউরে হুজুর টুজুর কাউরে কিছু ইয়ে করে, জাস্ট এটা নিজেদের মধ্যে রাখছে। গ্রামের ইয়ে তো দেখেছো অনেকে মানুষজন অনেক বিভিন্ন খারাপ হয়, কথা বিভিন্ন বলবে হয়তো, বিদ্রূপ সেজন্য। কথা বলতে পারে। তো আম্মু কাউকে কিছু বলে নাই। তারপরে একদিন বৃষ্টির সময় ছিল, চাঁদের আলোয় ছিল, তো আমার বাথরুম ধরছিল। তো আমি মানে একটু ভয় থাকতাম যে এই জিনিসটা, ঘটনাটা আমার মনের ভিতর আছে। তো আমি পাশেই খোলা মাঠে করলাম। ওই দিন রাত্রি আমার আম্মু সামনের রুমটায় ঘুমাইছে, সে আবার আগের মতোই ইয়ে করে। তো আমার আম্মু একটু বুদ্ধি আছে, আগের দিনে মানুষ, উনি চুপচাপ শুধু দেখতেছে যে জিনিসটা কি হয়, উনি দেখে যাইতেছে, মানে কিছু করে না। যে ভিতরে যে হাত ঢুকাবে তাও করতেছে তাও না, না, শুধু তাও না, তাকিয়ে শুধু জানালার কড়াটা ধরে লাড়ে আর সামনে তাকে আসে। আর কেউ যদি একটু মানে ইয়ে করে একটা সাইড হয়ে যায়। তো আমার আম্মু কি করছে,
পাখাটা আসতে যখন ওই জানালার এক পাশ যেটা দেয়া ওটার কারণে চাঁদের আলোটা ভিতরে ঢুকে না, অন্ধকার। তো ওই সাইড দিয়ে বিসিনটা বাইর করে ওটার ডাটা দিয়ে এমন জোরে একটা দিয়ে ধাক্কা মারছে। তো বৃষ্টির দিন তো ডেলাটা ছিল পিছলা, এমন জোরে পড়ছে, মানে এমন জোরে পড়ছে আমার আম্মু দেখতেছে জানালা দিয়ে যে ওই পড়ে গেছে নিচে। পড়ে যাওয়ার পর জাস্ট আমাদের বড়ি গাছ পর্যন্ত গেছে, যার পর আর নেই। আম্মু বলতেছে যে স্পষ্ট বড়ি গাছ পর্যন্ত গেছে, এরপর কোথায় গেছে আর কিছুই দেখি না। এরপরে তো আমরা রাত্রে সবাই বাইরেছি, অনেক খোঁজাখুঁজি করছি, কিছুই নেই, কিছুই দেখি না। বড়ই গাছের এখানেও গিয়েছিলেন আপনি? হ্যাঁ, বড়ি গাছ আমাদের সামনে, হয়তো 15-20 হাত এতটুকু দূরত্ব। পুরো বাড়ি, কবরস্থান সবকিছু খুঁজছি আমরা। তখন তো সবাই বাইরেছে, মোটামুটি একটু সাপোর্ট আছে, বল আছে, তো সব কিছুই খুঁজছি, কোনো কিছুই দেখি না। তো জাস্ট আমার আম্মু চিন্তা করে যে না, এভাবে তার বসে থাকা যাবে না। তো উনি সম্পর্কে আমার দাদু, তো ওনার সাথে আবার মানে জিনেরা আছে, তো ওনার কাছে ঘটনাটা বলছে। তো উনি ওনাদের পরের লেভেলে একজনের কথা বলছে। তো আমার আম্মু ওইখানে গেছে, যার পর ওনাদের বিস্তারিত সব কথা বাইরে বলছে। বলার পর উনি আমার দাদুকে পাঠাইছে। তো দাদুকে পাঠাইছে আর দাদু আমাদের বাড়িতে আসছে, এসে সব কিছু দেখছে। তো আমার স্পষ্ট খেয়াল আছে, একদিন সন্ধ্যাবেলায় ওনাদের মন্ত্র যত আছে সবকিছু পরে আমাদেরকে বলছে যে উনি মানে মহিলা দাদু আর কি, তো বলতেছে যে তোমরা ভিতরে থাকো, বাইরে হইও না, আমি আমাদের কাজ করতেছি। যে ওরা খুব খারাপ ওরা তোমাদের ক্ষতি করতে চাইছিল। ওরা এরকম মানে আমার বড় বোন মানে বাথরুমে গেছে, ওইখান থেকে এই জিনিসটা হয়েছে, এখন আর করতে পারবে না, আমরা ওদেরকে ধরতেছি। তো উনি প্রায় 2 থেকে 3 ঘন্টা উনি করে তো বলছে যে এখন আর কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ ওদেরকে আমরা বোতলে ভরছি। তো এটা আমরা যে জায়গায় মানে মানুষের আনাগোনা নাই, ওই গর্ত করে ওদেরকে করে রাখবো আর কি। এরপর থেকে ভাই আর আমাদের মানে জানালা আর খুলে নাই। ওকে, এবং কোনো কিছু এই কোনো ধরনের সমস্যা হয় নাই। এরপর থেকে ইনশাল্লাহ আমাদের সবকিছু ঠিকঠাক মতো আগের মতোই চলতেছে। অনেক ধন্যবাদ মঞ্জু ভাই যে আপনি ডরে এসে আপনার এই অভিজ্ঞতাটা আমাদের সাথে শেয়ার করেছেন, এবং বিশেষ করে যারা জানালার ধারে ঘুমায়, সেটা গ্রামে হোক শহরে হোক, মানে তারা হয়তো আজকে রাতের বেলা একটু অন্যরকম ভাবেই জানালাটাকে দেখবে। তো যাই হোক, কারো জানালায় যেন এই ধরনের ঘটনা না ঘটে, আমরা সেটাই আশা করি। তো আরো একবার ধন্যবাদ জানাচ্ছি মঞ্জু ভাই আপনার এই ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, ডর অনুষ্ঠানকেও ধন্যবাদ যে এরকম একটা অনুষ্ঠান ওনারা চালাচ্ছে, বা আমরা আমাদের এরকম ঘটনাগুলো বলতে পারতেছি। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। নেক্সটে যদি আরো কোনো থাকে সবাইকে বলবো ডর অনুষ্ঠানে আসার জন্য করবো। অবশ্যই যারা একবার ডরে আসে তারা ডর পরিবারের সদস্য, এবং যদি আবার কোনো ধরনের কোনো এক্সপেরিয়েন্স আপনাদের ঘটে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাবো। ওকে রেহান, ঘটনা তো চলছে একটার পর একটা। হ্যাঁ, ঘটনা একটার পর একটা চলবেই, আর ডরও চলবে। ডর মানে ভয় থাকবে সবার মনে। আর আমরা এখন আরো একজনের কাছে চলে যাব, যার কাছে কিছু এমন ঘটনা আছে যেটা তার নিজের সাথেই ঘটেছে। রাইট, নিজের সাথেই ঘটেছে, এবং সেই ঘটনার প্রত্যক্ষদর্শী উনি হয়েছেন, এবং কিছু ইন্টারেস্টিং ঘটনা ওনার কাছে আছে যেটা আমি ডট টিমের কাছে শুনেছি। আমি জানি না কতটুকু ইন্টারেস্টিং, সবার কাছে কিরকম লাগবে। সো আমরা রাফি ভাইয়ের কাছে সরাসরি যাই এবং জানি উনি কে এবং ওনার ঘটনাগুলো কি। একটু পরিচয়টা রাফি ভাই, কোথায় থাকেন, কি করেন? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম রাফি, আমি তেজগানা খালপাড়ায় থাকি। আমি ওই ওয়ার্কশপে কাজ করি। ওয়ার্কশপে কাজ করি। ডট টিমের কাছে আমরা যেটা শুনেছিলাম যে আপনার কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স, যে এগুলোর সাথে আপনার এখনো কিছু যোগসূত্র আছে। আমরা শুরু করি যে প্রথমে আপনি কোন এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করবেন? যেটা আমার সাথে প্রথমে ঘটছে আমি সেটা দিই। মোহাম্মদ রফিকুল ইসলাম রাফি, আমি তেজগানা খালপাড়ায় থাকি। আমি ওই ওয়ার্কশপে কাজ করি। ওকে রাফি ভাই, তো ডট টিমের কাছে আমরা যেটা শুনেছিলাম যে আপনার কিছু এক্সপিরিয়েন্স আছে, পার্সোনাল এক্সপিরিয়েন্স, যে এগুলোর সাথে আপনার এখনো কিছু যোগসূত্র আছে। সো আমরা শুরু করি যে প্রথমে আপনি কোন এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করবেন? যেটা আমার সাথে প্রথমে ঘটছে আমি সেটা দিয়ে শুরু করতে চাই। প্লিজ। কবে ঘটেছে ঘটনাটা? ঘটনার সূত্রপাত ঘটে 2001 সালে। তখন আমার আর কি জিনিসটা আমি বুঝতে পারি যে এই প্রবলেমটা আমার সাথে কন্টিনিউ কোথায় হয় এটা আমার বাড়িতে ময়মনসিং হয়, ফুলপুর। তো ঘটনাটা এরকম হয়, আমি নদীর পাড়ে গেছি, গোসল করে আসতেছি। গোসল করে আসার পরে শরীর ভিজা পোশাক নিয়ে আসতেছি, একটা লোক হুট করে আসলো, আয়সা বলতেছে তাড়াতাড়ি বাসায় যাও।
আচ্ছা। তো মানে লোকটা এরকম, মুখটা খুব উজ্জ্বল আর অনেক উঁচু, যেহেতু আমি খাটো মানুষ, ও অনেক উঁচু আর মুখটা অনেক উজ্জ্বল, বাস এইটুকুই, পরিষ্কার পরিপাটি এরকম। তো দিনের আইসা আমার- বেলাতেই? হ্যাঁ, দিনের আলোতে বলতেছে যে তাড়াতাড়ি বাসায় যাও। কোনো কিছু বলার শক্তি থাকে না, উনি যখন সামনে আসে মানে আমার কিছুই মাথায় থাকে না, মানে একেবারে পুরো মাথা হয়ে যায়। আমি জাস্ট উনি যেটা বলে সেটাই শুনি, ঠিক আছে। তো আমি বাসায় আসা পড়ার পরে চিন্তা করতেছি এই লোকটা তো কখনো আমাদের গ্রামে দেখিনি, যেহেতু আমি গ্রামেরই ছেলে, আচ্ছা। কখনো দেখি নাই। তো এই লোকটা কোথেকে আসলো? যাক, ওই দিন আর তেমন কিছু ভাবলাম না, কিছুই মনে করলাম না। এরপর থেকে প্রত্যেক সপ্তাহে মানে কমসে কম 3 দিন বা 4 দিন এমন গেছে যে পুরা সপ্তাহ প্রত্যেক দিনই হয়েছে। মানে same ভাবে আপনাকে same কোনো এক ভাবে জায়গায় এসে বলা হয়েছে, যে কোনো এক তাড়াতাড়ি জায়গায় বাসায় এসে, যাও। যে কোনো এক জায়গায় কোন জায়গায় আসবে এটার কোনো নিশ্চয়তা নেই, কখন আসবে এটার কোনো নিশ্চয়তা নেই, আসবে। আসে, আইসা যে কোনো পরামর্শ দেয় যে এটা এইভাবে না এইভাবে করো। আচ্ছা। আবার খারাপ বিহেভ, মিসবিহেভ কখনোই করে নাই, কোনো ক্ষতি আমার করে নাই। জাস্ট উনি আমার উপদেশ দেয়, আর উনারে দেখলে আমি কিছুই মানে বলার মতো কোনো ক্ষমতা থাকে না, আচ্ছা। জাস্ট আমার বাক শক্তি হারায় ফেলি এক কথায়। প্রথম আমি শুধু একাই দেখতাম, আমার প্যারেন্টস এর কাছে, তাদের কাছে বলতাম, তো তারা এটা বিশ্বাস করতো না। এটা হয় নাকি, একটা লোক সামনে আসলো, তুই প্রতিদিন তোরা ওইটা বলতেছে, তুই কিছু বলতে পারতেছিস না, এটা তো হয় না। কিছু তো তুইও বলতে পারস না, আমি কিছুই বলতে পারি না, কেউ বিশ্বাস করে না। আচ্ছা, তখন ওই লোকটার মধ্যে তো কোনো ভয়ঙ্কর ব্যাপার ছিল না? না না, ভয়ঙ্কর না। ওই লোকটাকে দেখলে এমন মনে হইতো যে লোকটা একদম পরিপাটি, কোত্থেকে আসছে, ওনার দেখলে মনটাই ফ্রেশ হয়ে যেত আচ্ছা। এখনো। এবং ওনার কথা অনুযায়ী কাজ করতে ইচ্ছা হয়? হ্যাঁ, কথা অনুযায়ী কাজ করতে ইচ্ছা হয়। তো উনি যেটা বলে ওটাই শুনি আমি। 2001 থেকে এই যে 2015, 14 বছর এর ভিতরে কখনো আমি ওনার একটা কথাও করতে পারিনি। যা বলছে তাই আমার করতে হয়েছে, বা আমি করছি নিজেরই মন চাইছে, এরকম আর কি। মানে আপনি ইগনোর করতে না পারেন না, না উনি যা কখনোই বলে? ইগনোর করতে পারিনি। আচ্ছা। তো এরকম চলতে থাকার পরে 2005 সম্ভবত 6 শুরুর দিকে আর কি, ফার্স্ট আমার বড় বোন ও জিনিসটা লক্ষ্য করে। কিরকম? আমি রুমে শুয়ে আছি, খাওয়া দাওয়া শেষ, আর এই জিনিসটা যেহেতু কন্টিনিউসলি আমার সাথে হইতেছে, আমি বললেও কেউ বিশ্বাস করতেছে না। সো আমি এটা বইলা কারো কাছে আর ছোট হইতে চাইতেছি না, এই কারণে কারো কাছে বলি না। তো আমি রুমে শুয়ে রয়েছি, খাওয়া দাওয়া শেষ, শুয়ে থাকার পরে আমার বড় বোন আসছে, আইসা দরজা করছে, দেখা যায় আমার সাইডে, আমার বাম সাইডে একটা লোক শুয়ে রয়েছে, বাট আমি কিন্তু জানি না। আচ্ছা। ঠিক আছে? আপনার রুমের মধ্যে? আমি তখন ঘুমাচ্ছি। আপনার দরজা তখন লক করা? হ্যাঁ, দরজা লক করা বলতে বাইরে থেকে আমাদের দরজা খোলা যাবে, জাস্ট চাপানো আর কি। তো যে কেউ আসতে পারে, এসে শুয়ে থাকতে পারে, বাট পরিচিত তো হইতে হবে, যেহেতু মেন গেটে তালা থাকে। তো শুয়ে রয়েছে দেখা মানে, তো উনি ভয় টয় পাইছে কিনা জানি না, মানে এরকম একটাই ডাকা শুরু করছে দরজায় দাঁড়ায় থেকে। তো আমি তো ঘুম নিয়ে চোখে উঠছি, উঠার পরে বলতেছে তো সাথে এটা কি? আমার সাথে এটা কি মানে? আমি তাকাইলাম, আর কিছু নাই, আবহাওয়া দেখে না, আমিও দেখি না, আর নাই। তার মানে তো আপনার আপুর চোখের সামনে জিনিসটা গায়েব হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ, তারপরেও ও বলতে পারে না যে কখন গায়েব হয়েছে। মানে এরকম একটা সিমটম, যে আমার দিকে তাকায়, ওর দিকে তাকাইছিল, ডাকতে সময় হয়তো বা চোখ আমার দিকে গেছে, এর ভিতরে চোখের পলকের মধ্যে নাই হয়ে গেছে। একদম ভ্যানিশ হয়ে গেছে। আচ্ছা। আবার বললো জিনিসটা যে এরকম এরকম আমি দেখছি। আমি তো বলি তোমরা তো বিশ্বাস করো না। তারপর একদিন আমার মাও দেখছে। আমি ওই দিন ডিউটিতে যাই নাই, সুস্থ ছিলাম। তো রুমে শুয়ে শুয়ে এটা সেটা করতেছি, বই পড়তেছি বা এরকম কিছু করতে করতে ঘুমিয়ে গেছি। আমার আম্মা রুমে আসছে, যে ডাক দিবে আমার আর কি, নাস্তা খাওয়ার জন্য ডাক দিবে। আচ্ছা। ডাক দেওয়ার জন্য দরজায় গেছে। দরজায় যাওয়ার পরে দেখে মাথার সাইডে একটা লোক বৈশা বৈশা মাথায় হাত বোলাই দিতেছে। তো দেখে তো এটা কয়টা সময়? এগুলো কি আপনাদের বাসায় দিনে দুপুরে ঘটতেছে? দিনে দুপুরে কখন হবে, যে কোনো সময় যে কোনো সময় কোনো হতে পারে। ঠিক নেই। না, কোনো ঠিক ঠিকানা নেই, কখন আসবে কিভাবে আসবে কোনো ঠিক ঠিকানা নেই, জাস্ট আইসা পড়বে। আমার মাও দেখছে। তো আমার মা দেখা, মা যেহেতু নামাজ রোজা করে, তো উনি একটু পরেশগার মানুষ, উনি সূরা টুরা পড়লো। দেখার পরে আমার বললো যে এরকম এরকম, তুই যে এরকম দেখছিস এরকম এরকম না। আমি কি হ্যাঁ, তুই যে এরকম বর্ণনা দিতেছিস, আমি এরকমই একটা লোক তোরে দেখছি যে তোর মাথা ই করতেছে, বাট আমি তোরে ডাক দেওয়ার সময় কোত্থেকে কিভাবে ভ্যানিশ হয়ে গেছে আমি জানি না। আম্মা বলতেছে আমার। পরে আমরা রহিম মেডেল হুজুরের কাছে গেলাম, পরে ওনার কাছে অনেক কিছুই করলাম, পানি পড়া দিল, তাবিজ দিল, কোনো কিছু তো কোনো ফল পাইলাম না আমি। তিনি বারবার আসছেন? তিনি বারবার আসছেন, আর পানি পড়া দেওয়ার পরে, তাবিজ দেওয়ার পরে উনি আমার কাছে স্বপ্নে আসছেন, প্লাস আমার কাছে আয়সা আমার এক প্রকার মানে রাগান্বিত ভয়েসে বলছে আর কি, যে তোরা এগুলো কি শুরু করছিস এইভাবে, মানে যে আমাদের আপন লোক, তার সাথে আমরা কোনো কিছু দেই নেই বা এরকম কিছু, যার জন্য উনি শাসাইতেছে। উনি বলতেছে তোরা এগুলো কি শুরু করছিস, এগুলো বললে মানে এক প্রকার শাসায় চলে গেছে। আপনার মাও কি এই ধরনের স্বপ্ন দেখেছেন? হ্যাঁ, আম্মু সেম টু সেম স্বপ্ন দেখছে, আমি যেটা দেখছি ওই রকমই দেখছে। দেখার পরে এইরকমই আর কি চলতেছে এখন পর্যন্ত, কন্টিনিউ আর কি। যেই জায়গায় আমি যাব আর কি, ছাদে যাব, যে হঠাৎ
মানে আমি জানি যে উনি আসবেই। শেষ কবে দেখেছেন? শেষ এই লাস্ট 2-3 দিন আগে দেখছি আমি। ওকে, আচ্ছা, এই জিনিসটা আপনার কি অবস্থায় ক্ষতি করার তো দেখেছিলেন? চেষ্টা করেনি না কখনো? না, কখনো আমার ক্ষতি করে নাই। আর এই লোকটা সবসময় আমি একভাবেই দেখি, আর কোনো মানে একই ড্রেসে, একই একই অবস্থায়। ড্রেসে একই ভাবে। লাস্ট যেই দিন দেখেছেন ওই দিন কি অবস্থায় দেখেছিলেন, কোথায় দেখা হয়েছিল? পরিপাটি সাদা কাপড়, আমি সাদে, আমাদের সাদে আর কি, আচ্ছা, সাদা কাপড় পরা, মানে আলখাল্লা টাইপের কিছু পরা, আর মাথায় একটা পাগড়ি। পাগড়ি না, একটা কাপড় পেঁচানো আর কি। আচ্ছা, আচ্ছা। Just এরকম আর কি একটা। ওকে, সেই ছিল আমার ফার্স্ট ঘটনা। মানে ফার্স্ট ঘটনা তো এখনো মানে ইটস নট এন্ডিং। এন্ডিং, রাইট, এটা চলছে এখন। জানি না, আপনি আজকেও হয়তো বা একবার দেখবেন তাকে। হ্যাঁ, এটা এতটাই কোনো- regular। আসবে, এটা শিওর। মানে এখন আমার আচ্ছা, হাবি যেদিন হয়ে গেছে। আপনি প্রথম দেখলেন ওনাকে, সেদিন কি আপনার সাথে অদ্ভুত কোনো কিছু ঘটেছিল? অদ্ভুত বলতে ওই যে বললাম যে আয়শা যখন সামনে আয়শা দাঁড়াইছে, তখনই আমি মানে হ্যাং হয়ে গেছি একদম। সাধারণ একটা লোক, কখনো দেখি নাই, কিন্তু সাধারণ একটা লোক আয়শা আমারে বললো, নিজের বাপের মতো উপদেশ দিল, বাস আমি চলে গেলাম। আসলে মানে ওই মানুষটা যখন তার সামনে আসতেছে উনি আসলে মানে একটা মন্ত্রমুগ্ধর মতো হয়ে যাচ্ছে, হতভম্ব হয়ে যাচ্ছে। এরকম। এবং যদিও মানে ফরচুনেটলি বলবো যে ওনার কোনো ক্ষতি করছে না জিনিসটা, ওনাকে হয়তো বা সেভ করার চেষ্টা করছে, বাট এটা কিন্তু একটা খুব মানে সবসময় একটা লোক তোকে ফলো করছে এবং হুটহাট তোর সামনে চলে আসতেছে, আবার নাই হয়ে যাচ্ছে, এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা বিষয়। দিস ইজ জাস্ট অ্যানাদার লেভেল অফ ফিয়ার, আমি এটাকে বলবো। কারণ হচ্ছে এতদিন আমরা অনেক অনেক এমন স্টোরি পেয়েছি যে স্টোরির আমরা কোনো মোটিভ পাইনি, কিন্তু প্রত্যেকটা স্টোরি, প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা এক্সপেরিয়েন্স কোনো না কোনো একটা জায়গা থেকে, একটা ঘটনা থেকে অন্তত শুরু হয়। বাট ওনার ক্ষেত্রে দেখ, মোটিভ তো নেই। ওই লোকটা যে তার আশেপাশে থাকছে সবসময়, স্পেশাল কিছু ঘটেও নি তার সাথে, যেই দিন থেকে এই ব্যাপারটা শুরু হয়েছে। হঠাৎ করে মনে হয় যেন নিয়তিতেই ছিল যে একটা সময় এই লোকটা ওনাকে গাইডেন্স দেওয়া শুরু করবে। এবং সবচেয়ে বড় কথা, ওই লোকটা ওনার কাছ থেকে দূরেও সরতে চাচ্ছে না। হ্যাঁ, আমি যখন হুজুরদের কাছে গেলাম, 2জন হুজুর আর কি বিশেষ করে ধরা হয়েছে, তাদেরকে যখন বললাম, তারা 2জনই একই রেজাল্ট দিছে, এটা আমার রাশির সাথে আছে, এটা আর সরানো যাবে না। আচ্ছা, দ্যাট মিনস এটা হচ্ছে আপনাকে আমৃত্যু এই জিনিসটা হয়তো বা আপনার সাথেই হ্যাঁ, এরকম। আপনাকে দেখা দিয়ে যাবে। যে এরকমই বলছেন আর কি। বলছিলাম না যে কিছু অদ্ভুত ইন্টারেস্টিং বিষয় আমরা পাবো ওনার কাছ থেকে, সো আই হোপ যে এটা আসলেই একটা অদ্ভুত ধরনের একটা বিষয়। আসলেই মানে আপনি তো নিশ্চয়ই ওনার নামও জানেন না। না না, আজও পর্যন্ত আপনি ওনার সাথে কোনো না, কথা বলতে পারেন? কোনো কথা আজ পর্যন্ত বলা হয়নি। উনি যা বলছে জাস্ট শুনে গেছি, আর উনি কথা বলার মতো কোনো কথা বলাও নাই, জাস্ট উপদেশ দিচ্ছে। অর্ডার। ওকে, মানে সত্যি কথা বলতে, যদি আপনার মা এবং আপনার বোন না দেখতেন তাহলে আমরা ধরেই নিতাম এটা আপনার কল্পনা। রাইট, আসলেই কল্পনা ধরে নিতাম। কারণ লোকটা আপনাকে কোনো ক্ষতি করছে না, লোকটা আপনার কোনো উপকারও করছে না, সে আপনাকে শুধু সময়ে সময়ে এসে দেখা দিয়ে আপনাকে এক একটা আদেশ বা উপদেশ দিয়ে চলে যাচ্ছে। এরকম ঘটনা আছে যে নিজের মনের মধ্যে একজন হিরো বা একটা কোনো কিছু কল্পনা করে নেওয়া, যে যে কোনো সময় সে এসে তাকে সেভ করছে বা তাকে অ্যাডভাইস করছে। এটা ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে খুব বেশি হয়, অহরহ ভাবে বাচ্চাদেরকে, বিকজ ওরা মাত্র 1 থেকে 1.5 বছর হাইয়েস্ট বা তারও আগে বাচ্চাদেরকে একলা রুমে ঘুম পাড়ায়। আমাদের দেশের মতন ওদের ওখানে সিস্টেম নেই যে বাবা মা বাচ্চা একসাথে ঘুমাবে। তো এরা হয় কি, ছোটবেলা থেকেই বিভিন্ন রকম ইমেজ ক্রিয়েট করে যে আমার এরকম একটা ফ্রেন্ড আছে, সে থাকে স্পেসে, ঠিক আছে, Right. এই ধরনের ইমাজিনেশন ক্রিয়েট করে। বাট আপনার ক্ষেত্রে এরকম কোনো মোটিভেশন আমরা পাইনি, কোনো স্পেসিফিক স্টোরিও পাইনি যেটার উপর বেস করে আমরা ধরতে পারি যে উনি আসছেন। যে আমি নিজেও কল্পনা মনে করতাম যদি আমার মা বোন না দেখতো, প্লাস এতদিন কন্টিনিউ না হইতো, কন্টিনিউ এটাও আরেকটা পয়েন্ট যে এতদিন ধরে কন্টিনিউ হচ্ছে জিনিসটা। কন্টিনিউ হচ্ছে। প্লাস আমি একজন সাইকিয়াট্রিস্টের কাছেও গেছি এটার জন্য। Wow. হ্যাঁ, যাওয়ার পরে উনি আমার কোনো মেমোরিয়াল কোনো প্রবলেম পাই নাই, আচ্ছা। আর এমনিতে কোনো ওষুধ পর্যন্ত দেয় নাই উনি আমারে। স্যালিউট ফর ইউ রাফি ভাই, আপনি বুদ্ধি করে গিয়েছেন সাইকিয়াট্রিস্টের কাছে, আপনি সব রকম ভাবে ঘেটেছেন, তারপরে জেনেছেন যে ব্যাপারটা প্যারানর্মাল, হ্যাঁ, নর্মালের থেকে বাইরে। এটা আমি মনে করি যে এটার থেকে মুক্তি আসলে নেওয়া দরকার, কারণ একটা মানুষ হঠাৎ করে চলে আসলে নিজের ভিতরে অন্যরকম একটা ইয়ে হয়, আর কারো কাছে বলতেও আমি পারতেছি না, কারণ মানুষ শুনলে এটা হাসবে। আচ্ছা, যে একটা লোক এতদিন তোর কাছে কেন আসবে, তুই কি বেতন দিস, বা ওই লোকটা তোরে কেন উপদেশ দিবে? ওয়েল, আমার মনে হয় রাফি ভাই আপনার ফার্স্ট কাজ হচ্ছে আপনাকে যেভাবে হোক একটু সাহস করে হলেও সেই লোকটার সাথে কথোপকথনে যাওয়া। আপনাকে তাকে অন্তত এতটুকু জিজ্ঞেস করতে হবে যে আপনি কে কে এবং আসেন। কি বা চাচ্ছে আপনার হ্যাঁ, কাছে। আমিও চেষ্টা করবো এরকম সাহস করে বলার। পর সাহসের কি আসলে আমি বললাম তো মন্ত্রমুগ্ধের মতো। তবে রাফি ভাই ডট টিম আপনার সাথে অলওয়েজ কানেক্টেড থাকবে যে এটার আপডেটটা রাখার জন্য আসলে কি হচ্ছে। তো যাই হোক রাফি ভাই, আরো কিছু এক্সপিরিয়েন্স আপনার আছে যেগুলো শেয়ার করতে চান আপনি, জি। তো এবার কোন এক্সপিরিয়েন্সটা আপনি শেয়ার করতে যেটা চান?
শেয়ার করবো যে এটা আমার সাথে আমাদের এই ঢাকার ভিতরে শুরু হয়েছে, বা একদিন আর কি দেখছি আর কি জিনিসটা এরকম। আমি তো প্রায় প্রতিদিনই রাত জায়গায় আর কি ফেসবুকে চ্যাটিং করি, এটা করি সেটা করি, তো করতেছি। একদিন রাতে একজনের সাথে চ্যাটিং করতে করতে অনেক রাত হয়ে গেছে, প্রায় 1:30 বাজে গেছে। 1:30 বাজার পরে আমি ঘড়ির দিকে তাকিয়ে দিই, যেহেতু সকালবেলায় ডিউটি আছে, তো 1:30 বাজে গেছে, এখন তো ঘুমাইতে হবে। তো আমি বাইরে গেলাম, একটা কাজের জন্য যাওয়া দরকার, তো আমি বাসার বাইরে গেলাম। আগে আপনার বলা দরকার যে আমার বাসা বাইরে যাইতে বা ভিতরে ঢুকতে একটা অনেক সরু একটা গলি পড়ে, তো ওই গলি দিয়ে আমাদের আসতে আচ্ছা, যেতে হয়। এই এলাকাটা ঢাকা শহরের কোন এলাকা, এটা কি বলা যাবে? জি, যদি বলা আমরা যাবে। স্পেসিফিক ভাবে না বলতে চান তাহলে না বলতে পারেন, কিন্তু কোন এলাকার দিকে হতে হ্যাঁ, পারে? এটা হচ্ছে তেজগাঁ নাখালপাড়ার ভিতরে একটা এলাকা। আচ্ছা, না, ওকে। আমি বলতেছি না। গলি দিয়ে আমি গেছি, যাওয়ার সময় কোনো প্রকার কোনো কিছু হয় নাই। যায় দেখি যে দোকানপাট সব বন্ধ, যেহেতু 1:30 বাজে গেছে, প্রায় 1:45 বাজে দিতেছে। তো আমি চলে আসতেছি, চলে আসার পরে দেখি যে দিক দিয়ে আমি আসছি ওইদিকে হাতের ডান সাইডে আবার 7 ফিট উঁচু একটা দেয়াল, হাসপাতালের দেয়াল আর কি, আর এই সাইডে হইতেছে ঘর বাড়ি, সবই দেয়াল, একটা শুধু সরু রাস্তা, ওটা দিয়ে আমি হাইটা যাইতেছি। সাইডে একটা বাচ্চা হবে কি 5-6 বছরের একটা বাচ্চা কাঁদতেছে, প্রায় 1:45 বাজে রাত্রে কাঁদতেছে। তো আমি চিন্তা করলাম, যেহেতু আমাদের এলাকার ভিতরে অনেকেরই তো ছেলে মেয়ে আছে, কার বাচ্চাটা বাইরে চলে আসছে, ভিতরে ঢুকতে পারে না, এই জন্য কাঁদতেছে। তো আমি দূর থেকে কয়েকবার ডাক দিছি, ও আমার কোনো অ্যালাউ করতেছে না, ও জাস্ট কান্না করে যাইতেছে। আচ্ছা। তো সামনে গেলাম, একদম কাছাকাছি যায় ওর মাথায় আর কি হাত দিলাম আর কি, মাথায় হাত দেওয়ার পরে বাচ্চাটা আমার দিকে এভাবে মানে গাড়টা ঘুরে তাকানোর পরে আমি যা বুঝতে পারলাম যে ওটা কোনো বাচ্চা না, ওইটা অনেক বড় একটা মুখ। মানে মুখটা কালো টাইপেরই, যেহেতু লাইটের আলো ছিল, তো দেখতেছি যে মুখটা কালো স্বাভাবিকই, কিন্তু অনেক বড়, সাইজে অনেক বড়, যা বডির আমাদের তুলনায় মুখ অনেক বড়। অনেক বড়, মুখ অনেক বড়, চুলগুলো অনেক লম্বা লম্বা, আর প্লাস এটা কোনো বাচ্চা না, ওটা পুরুষ না নারী ছিল সেটা? সেটা পুরুষ সম্ভবত, কারণ বাচ্চা যেহেতু পুরুষ ভয়েসেই কাঁদতেছিল, প্লাস চেহারাটাও তো একবার পুরুষালি দেখার পর ভাব তার ছিল। দ্বিতীয়বার দেখার ইচ্ছা হয় নাই, কাঁদতেছিল পুরুষের ভয়েস। তো আমার দিকে যখন ঘুরে তাকাইলো, তাকানোর পরে আমি বুঝতে পারলাম যে এটা কোনো বাচ্চা না। যখন আমি পিছনে এসে পড়ছি, জিনিসটা দেখে আমি চমকে গেছি। তখন ও আমার দিকে তাকাই মানে একটা লাফ দিল, 7 ফিট দেওয়ালের ওই পাশে যায়, মানে এক লাফে ওই পাশে চলে গেল, কিছু ধরলো না, জাস্ট চলে গেল। এটা দেখে মানে আর কিছুই না, জাস্ট এইটুকুই। মানে প্রায় উড়ে চলে গেছে বলা যায়। হ্যাঁ, লাভ দিল, মনে হয় যে রাবার, কোনো একটা রাবারের মতো একটা লাভ দিল, লাভ দিয়ে ওই সাইডে চলে গেল। চলে যাওয়ার পরে আমি মানে আর কিছু বুঝতে পারলাম না। তখন সময় কটা বাজে? 1:45 বাজে রাতের। হ্যাঁ, বৃহস্পতিবার রাত ছিল। তো আমি বাসায় চলে গেলাম, এই হয়ে গেলাম, কি হলো এটা আমার সাথে। তারপর বাসায় যাওয়ার পর আম্মার কাছে বললাম, আম্মার কাছে বললাম ওগুলো কিছু না, এক কাজ কর, তুই অনেক রাত জায়গায় আছিস, তুই গোসল করে আইসা তারপর ঘুমা। তো তারপরে আমি আবার গোসলখানে গেলাম, গোসল টোসল করে আইসা ঘুমাইলাম, তারপর আর কোনো প্রবলেম হয়নি। তো তারপরে দিনে আবার ওই যে আমার সাথে যেটা কন্টিনিউয়াসলি ঘটে যায়, উনি এসে আবার এই জিনিসটা বর্ণনাও দিচ্ছে, আচ্ছা, যে এরকম এরকম বলছেন? বলতেছে যে তুই কালকে রাস্তা দিয়ে আসছিলি না, এত রাত পর্যন্ত জায়গায় থাকিস কেন, আর কোনোদিন রাতে জায়গায় থাকবি না, ওই রাস্তা দিয়ে বেশি একটা যাতায়াত করবি না। আচ্ছা। ঠিক আছে, এই বলে চলে গেছে, আর কিছুই বলে নাই। এবং যেই দেয়ালটা টপকে উনি দেয়ালের ওপর পাশে চলে গেছে, ওই জিনিসটা ওই অপর পাশে কি ছিল? কন্ডাকশনের কাজ চলতেছিল, এটার ভিতরে হাসপাতালের কাজ চলতেছিল আর কি একটা। আচ্ছা আচ্ছা, তো, নির্মাণাধীন কোনো আর ওই একটা 7 ফিট দেয়াল আমাদের মতো একটা মানুষের মানুষের পক্ষে, রাইট। আর একটা বাচ্চা যখন একটা দেয়াল টপকে চলে যায়, তখন কিন্তু অস্বাভাবিক, মানে এটা পুরো হতভম্ব হয়ে যাওয়ার মতো ব্যাপার। রাবারের মতো একটা লাভ দিল, লাভ দিয়ে ওই সাইডে চলে গেল, মানে আর কিছু বুঝতে পারলাম না। তো আমি বাসায় চলে গেলাম, পরে আম্মার কাছে বললাম, আম্মার কাছে বললাম ওগুলো কিছু না, এক কাজ কর, তুই গোসল করে আইসা তারপর ঘুমা। রাইট। তো তারপরে আমি আবার গোসলখানে গেলাম, গোসল টোসল করে আইসা ঘুমাইলাম, তারপরে আর কোনো প্রবলেম হয়নি। তো তারপরে দিনে আবার ওই যে আমার সাথে যেটা কন্টিনিউয়াসলি ঘটে যায়, উনি এসে আবার এই জিনিসটা বর্ণনাও দিচ্ছে, আচ্ছা, যে এরকম এরকম দিচ্ছেন? বলতেছে যে তুই কালকে রাস্তা দিয়ে আসছিলি না, এত রাত পর্যন্ত জায়গা থাকিস কেন, মানে বলার মতো তো কিছু নাই, এত রাত পর্যন্ত জায়গা থাকিস কেন, আর কোনোদিন রাতে জায়গা থাকবি না, ওই রাস্তা দিয়ে বেশি একটা যাতায়াত করবি না। আচ্ছা। ঠিক আছে, এই বলে চলে গেছে, আর কিছুই বলে নাই। So, এটা ছিল আপনার আরেকটা। হ্যাঁ, এবং যেই দেয়ালটা টপকে উনি দেয়ালের পাশে চলে গেছে, ওই জিনিসটা ওই অপর পাশে কি ছিল, দেয়ালের অপর পাশে? কন্ডাকশনের কাজ চলতেছিল, এটার ভিতরে মানে আপনার হাসপাতালের কাজ চলতেছিল আর কি একটা। আচ্ছা আচ্ছা, তো, নির্মাণাধীন কোনো কিছু একটা ছিল, কমপ্লেক্স চলতেছিল। আর ওই একটা 7 ফিট দেয়াল আমাদের মতো একটা মানুষের পক্ষে, রাইট। আর একটা বাচ্চা যখন একটা দেয়াল টপকায় চলে যায়, তখন কিন্তু মানে অস্বাভাবিক, মানে এটা
পুরো হতভম্ব হয়ে যাওয়ার মতো ব্যাপার। কি হলো এটা? Well, আপনি হয়তো মানে ভালো ইন্টেনশন থেকে আপনি গিয়েছিলেন বাচ্চা হিসেবে তাকে ধরতে, বাট আমরা আই গেস সুমনের মনে আছে দোস্ত আরেকটা স্টোরি পেয়েছিলাম এরকম, তারা খুব সম্ভবত যাত্রা বা কিছু একটা দেখে আসার পথে এক সাইডে মাঠ ছিল, একটা মেয়ে দাঁড়িয়েছিল, তারা মোটামুটি বেশি সাহস দেখিয়ে ধরতে গিয়েছিল। এটা সামথিং আগুন টাইপের কোনো একটা কিছু থ্রো করে চলে যায়, এই ধরনের ঘটনা উনি সিম্প্যাথি নিয়ে গিয়েছিল। আমার কেন যেন মনে হয় মাঝে মাঝে গভীর রাতে এমন কোন অ্যাপিয়ারেন্স দেখি, এমন কোন এক্সিস্টেন্স দেখি যেটা হয়তোবা আমাদেরকে কৌতূহল বশত টানবে, কিন্তু আমাদের মনে হয় ঘাটাঘাটি না করাই উচিত। এই জিনিসগুলো দেখা যায় যে তাদের নিজস্ব রাতের সময়টা আসলে মানুষের ঘুমের সময়, সেই ঘুমের সময়টাতে বাইরে ঘোরাঘুরি করতে গেলে অনেকেই এমন কিছু জিনিসের সামনে পড়তে পারে যে জিনিসটা তার সামনে আসতে চায়নি, তখন তারা কিন্তু বিভিন্ন রূপে নিজেদেরকে বাঁচাতে যাবে, নিজেদেরকে লুকাতে যাবে, এবং সেই সময় আপনি যদি সামনে পড়ে যান ভয়ঙ্কর একটা কিছু দেখে ফেলা অবাক কোনো ব্যাপার নয়। সো আমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে রাতে ঘোরার সময়। সবাইকে আমরা সবসময় ঘাটাবো না, একটু চিন্তা করবেন, নিজের গাট ফিলিংসটাকে টের পাওয়ার চেষ্টা করবেন। আমার মনে হয় দুর্ঘটনা এড়াতে এটা অনেক বেশি সাহায্য করবে। রাফি ভাই, আপনার তো মনে হয় আরো একটা এক্সপেরিয়েন্স আছে অ্যাজ ফার এজ উই নো, তাহলে শুনুন আমরা ওই এক্সপেরিয়েন্সটা শুনি তাহলে। আমার এই এক্সপিরিয়েন্সটা এমন, আমরা যে জায়গায় কাজ করি, আমরা লোহার কাজ করি, তো ওই জায়গায় মনে করেন যে অনেকে একসাথে কাজ করার ফলে সব কারখানার লোকই কম বেশি মুখ চেনাচেনি হইলেও চিনি আর কি, এরকম। তো আমাদের পাশের কারখানায় একটা লোক রতন নামের, তার সাথে খুব ভালো পরিচয় ছিল আমাদের, একসাথে চা খাইতাম, সবকিছু ঠিক আছে। যে কোনো দুর্ঘটনাবশত মেশিনের কারণে আর কি ওই ছেলেটা মারা যায়। ঠিক আছে, ওই ওয়ার্কশপেই মারা যায়। ওই ওয়ার্কশপে মারা যায়, মানে রাতের বেলা আর কি দুর্ঘটনাবশত মারা যায়। মারা যাওয়ার পর ওই দিন রাতে আমরা তারে আনি বাইরে বাইর করে রাখি, যেহেতু মারা যাওয়ার পর মানুষের তো ঘরের ভিতরে বা কারখানার ভিতরে রাখা ঠিক না, তো যার কারণে আমরা বাইরে আইনে রাখি। সকাল 6টা কি 6:30টার দিকে তার মেডিকেল নিয়ে যাওয়া হয়, ওই জায়গা থেকে কাজ টাজ করে তার ওইভাবে আর কি করা হয়। আমরা আর যাই নাই ওর বাড়িতে লাশ নিয়ে গেছি। আচ্ছা, তো সবারই মন খারাপ, যেহেতু সাথের একটা লোক মারা গেছে। অবশ্যই। তো বৃহস্পতিবারে মারা গেছে, পরের বৃহস্পতিবারে আমার এক ফ্রেন্ড আসছে, আচ্ছা, বাড়ি থেকে আসছে, আসার পরে বলতেছে যে চল দোস্ত চা খাই গিয়ে রতন রে ডাক দে, তো রতন তো মারা গেছে। আচ্ছা, সে জানে না তখন? না, তো জানে না। তো আমি বললাম যে কি বলিস, রতন তো মারা গেছে দোস্ত, এইরকম এরকম গেছে বৃহস্পতিবারে মারা গেছে। তো ছেলেটা সবারই যেহেতু খারাপ লাগে, ফ্রেন্ড সার্কেল দেখতে গেছি আমরা, ওই জায়গাটা ওরা দেখাইতে গেছি যে এইভাবে এই মেশিনে মারা গেছে। যেহেতু একটা লোক মারা গেছে, বেসিক্যালি কারখানাটা কিন্তু বন্ধ ছিল, ঠিক আছে। তো আমরা বাইরে যে জায়গায় রাখছিলাম ওই জায়গাটা আর কি ওরা দেখাইতেছি যে এরকম এই জায়গায় ছিল, বাইর করে এই জায়গায় রাখছি আমি ওরে। তো দেখতেছে আমার কানে হেডফোন লাগানো ছিল, বৃহস্পতিবার রাত ছিল, ডর শুনতেছি। ও পিছন থেকে আরেকজনের সাথে কথা বলতেছে, যখন আমি উঠছি আর কি, কার সাথে কথা বলতেছে উঠছি, ওইটা মোবাইলের ফ্ল্যাশটা আর কি ওর মুখের দিকে মারছি, যার সাথে কথা বলতেছে তার দিকে মারছি আর কি। মারার পরে মানে আমার একদম হতভম্ব হয়ে গেলাম, ও তো রতনের সাথে কথা বলতেছে, অন্ধকারে ছিল বইলা ও খেয়াল করে নাই, মানে মারা গেছে, যে লোকটা মারা গেছে সেই লোকটার সাথে কথা বলতেছে, কারণ কণ্ঠটা ভয়েসটা আমার পরিচিত লাগতেছিল পিছন থেকেই, কিন্তু আমি ও খেয়াল করে নাই, আমিও খেয়াল করিনি অন্ধকারের কারণে। তারপরে যখন আমি আলোটা মারলাম তখন দেখলাম যে এর আগে আপনারা বুঝতে পারেন নাই যে এটা রতন, কিন্তু আলোটা মেরে তারপরে বুঝলেন যে, কিন্তু ভয়েসটা আমার কাছেও পরিচিত মনে হইতেছিল, ওর কাছেও পরিচিত মনে হইতেছিল, কিন্তু চেহারা তো দেখিনি। পরিচিত মনে হয়েছে বলেই আপনারা কথা চালিয়ে যাচ্ছিলেন। হ্যাঁ, তো যখন লাইটটা মারলাম, লাইট মারার পরে দেখি যে এটা রতন। তো ওরে দেখা তো আমরা দুইজনেই মানে হয়ে গেলাম। আমি তো দৌড় দিচ্ছি, কারণ আমি তো জানি ও আমার হাতে, আমি ওরে বের করছি, প্লাস অ্যাম্বুলেন্সে উঠাই দিচ্ছি আমার হাতে, ও জীবিত না। ওই সাগরও আসতে পরে দৌড়ে আইসা, মানে আমার 2-3 হাত আগে ও পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে আর কি। তো অজ্ঞান হয়ে যাওয়ার পর ওরে মেডিকেল নিয়ে গেলাম, মেডিকেল নিয়ে যাওয়ার পরে প্রায় 4 দিন ওই জায়গায় ছিল, কিছুটা সুস্থ হওয়ার পরে বাড়িতে চলে যায়। তো পরে আমার ফোনে বলছে ও ওই জায়গায় দাঁড়ায় নাকি, মানে আমি তো দৌড়ে চলে আসছি, সাগর ওই জায়গা থেকে আসা পড়বে, এর আগে যে জিনিসটা দেখছে যে ও ওই জায়গায় দাঁড়ায় হাসতেছিল, বিদ্যুৎ একটা হাসি দিছে। হ্যাঁ, রতন সাগরের দিকে তাকে বিদ্যুৎ একটা হাসি দিছে, আর তার চেহারা দেখলেই বোঝা যাইতেছে যে সে মৃত। ও আচ্ছা, চেহারা এটা বোঝা যাচ্ছিল। হ্যাঁ, আমি কি রকম ছিল? ফ্যাকাশে একদম, খুব ফ্যাকাশে, মানে সাদা একদম পাউডার মাখা মনে হইতেছে। যেহেতু আমি ফ্ল্যাশে আলোটা মারছি, ফ্ল্যাশ আলোটা একটু লাল হয়, তার কারণে আরো বিদ্যুটে লাগতেছিল। তারপর ও ফোনে আমারে বলছিল যে ও হাসি দিছে, বাট রতন আমার সামনে হাসে নাই, ওর সামনে নাকি হাসছে। ওই তারপরে থেকে আর আমাদের এই জায়গায় ও আসে না, আর ওই কারখানার আশেপাশে আমি এখন পর্যন্ত যাইতে ভয় পাই দিনের বেলা। কতদিন হয়েছে এই ঘটনা? এটা 3-4 মাস হবে।
রাফি ভাই, আমার একটা জায়গায় একটু কনফিউশন আছে আপনার এই স্টোরিটাতে। রতন ঠিক কোন সময় আপনাদের আড্ডাতে যোগ দেয় আপনারা বোঝার আগে? আপনারা তো দুজনই যাচ্ছিলেন, তাই না? আপনি এবং আপনার ওই ফ্রেন্ড, যে কিনা ভাবছিল রতন জীবিত আছে। তারপরে আপনারা কোথায় গিয়েছিলেন? মানে রতন আমি একটু ইন্টারাপ্ট করি। ঘটনাটা এরকম ছিল যে যখন উনি জানতে পেরেছে যে রতন মারা গেছে, ওই লোকটাও রতনের ফ্রেন্ড ছিল। তো যেহেতু ফ্রেন্ড ছিল, একটু মানে স্মৃতি কাতর হয়ে গেছে। তো যেই কারখানাতে রতন যেই কারখানায় কাজ করত, ওই কারখানাতে উনি দেখাতে নিয়ে গেছিল রাফি ভাই যে এখানে এইভাবে দুর্ঘটনাটা ঘটেছে, এই জায়গায় ওকে শুয়ে রাখা হয়েছে। জাস্ট স্মৃতিচারণ একটা ছিল আর কি। ওনাদের সাথে কানেক্ট হলো কখন? ঠিক এমন সময় ওনারা যখন কথা বলছিল, ঠিক এমন সময় রাফি ভাই খেয়াল করছে যে পাশ থেকে ওনার ফ্রেন্ড একজনের সাথে কথা একজনের বলছে। সাথে কথা বলছে কোনো মানে একজনের আমি সাথে। কানে হেডফোন থাকার কারণে আমি বুঝতেছিলাম একজনের সাথেও কথা বলতেছে। কার সাথে কথা বলতেছে তো আমি জানি না, কিন্তু যখন একটা হেডফোন খুলছি তখন একদম ক্লিয়ারলি বুঝতেছি যে এটা একটা পরিচিত ভয়েস। ঠিক আছে, তো আমি উঠলাম, বসা থেকে উঠা যে ফ্ল্যাশ দিয়ে দেখাইতেছিলাম ওরে, যেহেতু কারখানা বন্ধ হচ্ছে এই ঘটনা যেটা আপনি- হ্যাঁ, মানে কারখানা যেহেতু বন্ধ, অন্ধকার, কিন্তু গলি পুরাটাই অন্ধকার। তো অন্ধকারের ভিতরে একটা পিকআপের ওই সাইড থেকে, সামনের সাইড থেকে ও আসছে, কিন্তু তো আমি ওইদিকে লাইটটা মারছি যে কার সাথে কথা বলতেছে। তো লাইটটা মারার পরে এই আমরা দেখলাম। তখনও কিন্তু ওই কয়েকদিন কি কারখানাটা বন্ধ ছিল। হ্যাঁ, 2 মাস মতো করে। কারখানাটা বলতে গেলে এক অবস্থায় কিছু সময়ের জন্য পরিত্যক্ত অবস্থায় ছিল এবং ওই কারখানায় রতন ঘুরে ইন্টারেস্টিং বেরিয়েছে। ব্যাপার কি জানেন, ওই কারখানার জন্য পাশের 2টা কারখানাও বন্ধ ছিল। কারণ ওর যে সামনে যে কারখানাটা ছিল, আমরা তো সাইডে ছিলাম, সামনে যে কারখানাটা ছিল এই কারখানারও একটা ছেলে পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। ও যেদিন মারা গেছে তারপরের দিন উন্মাদ হয়ে গেছে। উন্মাদ হয়ে মানে কাপড় চোপড় খুলে একদম রাস্তায় দৌড়ায় হঠাৎ করে হ্যাঁ, হঠাৎ যেদিন যে সময় মারা গেছে এর পরের দিন ঠিক সেই সময়। এই কারণে এই কারখানাগুলো বন্ধ ছিল 2 মাস। মিলাদ টিলাদ পরে তারপরে আবার চালু করছে। ও মানে উন্মাদ হয়ে রাস্তায় বেরিয়ে গেছে, যে গাড়ির সাথে হয়েছে, অনেক মানুষে মারছে। আবার ওই জায়গা থেকে আনার পরে মসজিদের ভিতরে উলঙ্গ অবস্থায় ঢুকে গেছে। আচ্ছা, শঙ্কর নাম, হিন্দু ছিল। ওই অবস্থায় না বাইন্ধা তারপরে ওর বাড়িতে পাঠানো হয়েছে। এখন কি অবস্থা ওর? এখন এখন কি ওর পাগল খবর- আছে নাকি? না, আসলে এখন ওর খবরটা নেওয়া হয় না, কারণ অতটা এই ছিল না, তো মানে অত পরিচিত ছিল না কারখানাটা। এই ছিল। যাই হোক, আমি যেটা বুঝলাম যে টোটাল মানে ওই রতন ভাইয়ের মৃত্যুর সাথে সাথে ওই পুরো কারখানা এলাকার এনভায়রনমেন্টই বদলে গেছে এবং সেটা রিকভার করতে 2 মাসের মতন সময় লেগেছে। কারখানা খুলেছে কতদিন হয়েছে? কারখানা তো 1 মাস 1.5 মাস 1 হবে। মাস যাবৎ স্বাভাবিকভাবে কার্যক্রম স্বাভাবিক বলতে চলছে। এখনো ওই কারখানায় মানুষ ফিল আপ হয় নাই। আচ্ছা, মানে কর্মচারী মানে যারা চলে গেছে সবাইকে এখনো পাইনি। সবাই তো কি এখনো পায়নি, আর যারা আমরা জানি যে ওই কারখানায় লোক মারা গেছে তারা তো কেউ কাজ ওইখানে করতে কাজ চায় না। করতে যাচ্ছে না। আর যারা না জানে তারা আসে, আইসা কিছুদিন করে আবার চলে যায়। ওই কোনো এক অজানা কারণে আমরা জানি না ওইসব কিছু। আচ্ছা, দ্যাট মিনস আমার ধারণা কারখানাটার মধ্যে আমি জানি না আমাদের আমরা- বলাটা ঠিক হবে কিনা, তবে কিছু না কিছু হয়তো বা আছে, নাহলে এটা মানুষগুলো চলে আমরাও যাচ্ছে মিল কেন? করছি, এরকম কিছু একটা আছে। কারণ যেই আসে, অনেকেই আসছে, কিন্তু নতুন লোকের তারা আইসা কিছুদিন কাজ করে আবার চলে যাইতেছে, কিন্তু কোনো কারণ ছাড়া। Well, মানে আসলে রেহান, আমাদের মনে হয় এটা নিয়ে আমাদের কোনো মন্তব্য করা ঠিক হবে না। তো এটা আসলে কিছু অন্য কোনো কারণে ওরা চলে যাচ্ছে কিনা, এটা যারা চলে যাচ্ছিল তারাই অনেক বেটার reason বলতে থাকতে পারবে। পারে, সেটাই। সো অনেক ধন্যবাদ রাফি ভাই যে আমাদের এই জার্নিতে এসে আপনি, আমি বলবো যে বেশ ভালো কিছু ঘটনা শেয়ার করেছেন আমাদের সঙ্গে, যেখানে খুব বেশি আহামরি কোনো কিছু ছিল না, আবার অনেক কিছু ছিল। এক্স্যাক্টলি। সো এটা আসলে এই ব্যাপারটা শ্রোতা বন্ধুদেরও জানা উচিত যে শখ অনেক রকমের হয়। আমরা অনেক সময় শখ খাই। আমাদের একটা বন্ধুর লাইট নিবে যদি ঘরের মধ্যে বসে থাকে চুপটি করে, হঠাৎ করে তুই ঢুকলি বহু দেখাইলেও আমরা অনেক সময় ভয় পেয়ে যাই। বাট ওই শখটাকে আসলে ঠিক ভয় বলে না। ভয় হচ্ছে রাফি ভাইয়ের জীবনে যে জিনিসটা আছে, যে সেই লোকটা কখন, কিভাবে, কোথায় তাকে দেখা দেবে রাফি ভাই জানেন না। হয়তো বা রাফি ভাই এখন আমাদের সঙ্গে আছে, কিছুক্ষণ পরেই না আবার চলে আসে। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে ভয়, যেটা কখন কন্টিনিউ চলে করে। আসতে পারে। শখ তো 1 সেকেন্ডের ব্যাপার বা 10 সেকেন্ডের ব্যাপার, কিন্তু ভয়, ডর শেষ হবে, তারপরেও সারা রাত যেই অনুভূতিটা আপনি পাবেন সেটাকে অ্যাকচুয়ালি বলে ভয়, অর্থাৎ ডর। ওকে, এই মুহূর্তে আরো একজন আছে আমাদের সঙ্গে, একটু এবার তার দিকে আমরা যাই, তার ঘটনাগুলো একটু শুনি এবং সেই সাথে আরো যারা আছে এক এক করে তাদের ঘটনাও শুনবো। সো এই মুহূর্তে যে আছে শাহিন ভাই, রাইট? আপনার পরিচয়টা একটু আপনার কাছ থেকেই জানি। জি, আমি মোহাম্মদ শাহিন, কোথায় থাকেন আপনি? ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ, ভাবনা। ওকে, তো কি করা হয় শাহিন ভাই? নিয়ে আমার কনফেকশনারি আছে দোকান। ওকে,
তো শাহিন ভাই, ডট টিমের কাছে আমরা যেটা অলরেডি শুনতে পেরেছি, যেটা হচ্ছে কয়েকটা ঘটনা আপনার কাছে আছে যেটা আপনি শেয়ার করতে চান সবার সাথে। তো ফার্স্টে আপনি কোন ঘটনাটা শেয়ার করতে চান? আমার এক ফ্রেন্ড ওর নাম মুরাদ, ও ঘটনাটা আমি শেয়ার করতে চাই। প্লিজ, তাহলে আমরা শুরু থেকে একটু শুনি ঘটনাটা। আমার এক ফ্রেন্ড, ও বিয়ে ঠিক হয়ে গেছে, তো যে হুবো শ্বশুর বাড়ি, তো ওরে দাওয়াত দিল একদিন। দাওয়াত দেওয়ার পরে পিঠা টিঠা বানাইছে, পিঠা টিঠা খাওয়ার রাত্রে মোটামুটি অনেকটাই হয়ে গেছে, প্রায় 15-10টার মতো বেজে গেছে। বলতেছে ঠিক আছে তুমি চলে যাইবা, তোমার আব্বু আম্মুর জন্য কিছু পিঠা নিয়ে যাও। আচ্ছা, ওর সাথে ওর দুলাভাইও ছিল। এটা কোথাকার ঘটনা? সেই এটা আমাদের কেরানীগঞ্জ আচ্ছা, বাগনা এলাকার ঘটনাটা। কত বছর আগে ঘটেছে এটা? এটা ম্যাক্সিমাম 6 বছর। ওকে, তারপর কি হলো? তো তখন গেছে, তো ওরা যখন মানে মোটামুটি ওদের এলাকার রওনা দিছে, কাঁচা মাটির রাস্তা, ওরা যখন আসতে উঠছে অলরেডি মানে তুফান ছেড়ে দিচ্ছে, বাতাস, প্রচুর রকমের বাতাস। কোন সিজন ছিল এটা? এটা কি মানে না, বৈশাখের সিজন? না বৈশাখী সিজন ছিল না। আচ্ছা, এটা কোনো তুফানের সিজন ছিল না ওই সময়টার ভিতরে, তুফান আসার কথা না। তো যাই হোক, তো তুফান মানে প্রচুর